ইউক্রেনের সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় 2 শিশুসহ আহত 13। ইউক্রেনিয়ান হামলার জেরে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত 900 ছাড়ালো। স্পেনে ত্রাণ সংগ্রহ করছেন প্রবাসী ভেনেজুয়েলান ও স্থানীয় বাসিন্দারা। দাবদাহে শুকিয়ে যাচ্ছে ইটালির পো নদী, নোনা জলের হুমকিতে ফসল উৎপাদন। পোল্যান্ডে আবারও চালু হলো নরকগামী বিতর্কিত 666 নাম্বার বাস। বিনোদনের খোঁজে ভিড় করছেন ইউরোপের পর্যটকরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার একটি ভয়াবহ ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 13 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শনিবার সকালে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উদ্ধারকারীদের একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহতদের উদ্ধার করতে এবং ফায়ার ফাইটারদের আগুন নেভাতে দেখা গেছে। রাশিয়ার সীমান্তবর্তী এই সুমি অঞ্চলে প্রায় প্রতিদিনই এমন রুশ হামলা চলছে। তবে এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনিয়ান বাহিনীর একের পর এক ভয়াবহ হামলার মুখে ক্রিমিয়া উপদ্বীপে জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা করেছে রুশ প্রশাসন। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় মস্কো নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ এই সংকটের কথা নিশ্চিত করেন। মূলত ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় জ্বালানি ও বিদ্যুৎ খাত চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় উপদ্বীপটিতে পর্যটন ও গ্রীষ্মকালীন ক্যাম্প পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর দাবি, রাশিয়ার অর্থনীতি দুর্বল করা এবং 2014 সালে সংযুক্ত করা ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করতে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে ইউক্রেন। এর আগে এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করতে 40 দিনের বিশেষ অভিযানের ঘোষণা দেন। এই এজেন্ডার আওতায় ক্রিমিয়াকে অবরুদ্ধ করার পাশাপাশি রাশিয়ার ওরেসেনিক মিসাইল কারখানা, ভতরোভো তেল স্টেশন ও সেন্ট পিটার্সবার্গ বন্দরে দূরপাল্লার ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। প্রিয় ক্রিমিয়াবাসী, আজ দুপুর 1টা থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্রে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। মূলত আর্থিক, মুদ্রানীতি, ঋণ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক সম্পর্কগুলোকে আইনি প্রক্রিয়ার মধ্যে আনতেই এই জরুরি অবস্থা। একই সাথে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রক্রিয়াও এর মাধ্যমে সহজ করা হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং কেবল নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা রাখার অনুরোধ জানাচ্ছি। আমরা একসাথেই এই সংকট কাটিয়ে উঠব। ভেনেজুয়েলায় আঘাত হানা 2টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে শনিবার স্পেনের মাদ্রিদে বসবাসরত ভেনেজুয়েলান ও স্থানীয় নাগরিকরা জরুরি ত্রাণ ও উদ্ধার সামগ্রী সংগ্রহ শুরু করেছেন। এদিকে নিখোঁজ হাজারো মানুষকে উদ্ধারে ফ্রান্স ও তুর্কি সহ বিভিন্ন দেশ থেকে ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল পৌঁছাতে শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খোঁজে হাহাকার আর আর্তনাদে ভারী ভেনেজুয়েলার আকাশ। গত বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাসের কাছে 7.2 এবং 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এখনও নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। ভয়াবহ এই দুর্যোগে ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে জীবিত আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। সুদূর ল্যাটিন আমেরিকার এই ট্র্যাজেডিতে সাড়া দিয়ে স্পেনের মাদ্রিদে জড়ো হয়েছেন শত শত প্রবাসী ভেনেজুয়েলান ও স্প্যানিশ নাগরিক। শুরু করেছেন ত্রাণ ও উদ্ধার সামগ্রী সংগ্রহ। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দুর্গত মানুষদের এখন এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। অথচ ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে নেই। আমরা এখানে দিনরাত কাজ করছি যেন দ্রুত গ্লাভস, কোদাল, হেলমেট সহ সব উদ্ধার সামগ্রী সেখানে পাঠানো যায়। রিফিউজিস উইদাউট বর্ডার্স এর উদ্যোগে ওষুধ, খাবার ও শিশু খাদ্য সংগ্রহ করে তা বক্সে ভরছেন স্বেচ্ছাসেবকরা। একটি বিমান সংস্থা বিনামূল্যে কার্গো সুবিধা দেয় এই ত্রাণ সামগ্রীগুলো
সরাসরি ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া বিমানবন্দরে পাঠানো হচ্ছে। Todos estos insumos se están colocando en cajas. সব সামগ্রী আলাদা করে তালিকা তৈরি করা হচ্ছে। ভ্যালেন্সিয়ার স্থানীয় বেশ কয়েকটি এনজিও এই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ট্রান্সপারেন্সি ভেনেজুয়েলার সাহায্য নিয়েছি, যেন দাতারা নিশ্চিত হতে পারেন যে তাদের সাহায্য সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে। Y que además tienen una এই চরম সংকটে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ইতিমধ্যে ফ্রান্স থেকে 85 জন বিশেষ উদ্ধারকারী সেনা এবং তুর্কির বিমান বাহিনীর একটি সামরিক বিমানে অনুসন্ধানকারী কুকুর ও মানবিক সহায়তার সামগ্রী কারাকাসে পৌঁছেছে। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করেছে, মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপিয়ান দেশ ইটালির সবচেয়ে দীর্ঘ গুরুত্বপূর্ণ নদী অববাহিকায় দেখা দিয়েছে তীব্র পরিবেশগত সংকট। রেকর্ড ভাঙা দাবদাহের কারণে নদীটির জলের প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সমুদ্রের নোনা জল প্রায় 18 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে। ফলে নদী অববাহিকার বিস্তীর্ণ ফসলি জমি ও সামগ্রিক ইকোসিস্টেম এখন চরম হুমকির মুখে। আপাতদৃষ্টিতে ইটালির পো নদীকে জলপূর্ণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বড় বিপর্যয়। তীব্র দাবদাহে নদীর মিষ্টি জলের প্রবাহ কমে যাওয়ায় অ্যাড্রিয়াটিক সাগরের নোনা জল তীব্র বেগে নদীর ভেতরের দিকে চলে আসছে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে নদীটির জলের প্রবাহ প্রতি সেকেন্ডে 1000 কিউবিক মিটার থেকে কমে 300 কিউবিক মিটারের নিচে নেমে গেছে। ফলে দুর্বল হয়ে পড়া নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জলকে আটকে রাখতে পারছে না। আমরা এখানে চরম আবহাওয়ার পুনরাবৃত্তি এবং এর তীব্রতা বৃদ্ধির ঘটনা লক্ষ্য করছি। উপকূলীয় এলাকা হওয়ায় সমুদ্রের নোনা জলের এই প্রভাব এখানে সরাসরি পড়ছে। নদীটি জলের প্রবাহের যে সর্বনিম্ন সীমা ধরে 80-র দশকে নোনা জল প্রতিরোধী বাঁধ তৈরি করা হয়েছিল, তা এখন অর্ধেকেরও বেশি কমে গেছে। নদী অববাহিকার এই নোনা জলের আগ্রাসন বা সল্ট ওয়েস সবচেয়ে বড় আঘাত এনেছে স্থানীয় কৃষিখাতে। সেচের খালের জল অতিরিক্ত নোনা হয়ে পড়ায় ফসল রক্ষার্থে খালগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। সয়াবিন, আলফালফা ও সূর্যমুখী ক্ষেতগুলোতে এখন জলের তীব্র হাহাকার। কৃষকদের দাবি 2022 সালের খরাকেও ছাড়িয়ে গেছে এবারের পরিস্থিতি। সাধারণত জুলাই বা অগাস্টের দিকে আমরা এই নোনা জলের সমস্যায় পড়ি, কিন্তু এবার জুনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ পুরো সেচ মৌসুম এখনো সামনে পড়ে আছে। মাত্র কয়েকদিনের জল অবশিষ্ট আছে। এরপর কি হবে বা আদৌ ফসল ঘরে তুলতে পারবো কিনা তা আমরা জানি না। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদী নতুন অবকাঠামো ও জল সংরক্ষণের জলাধার তৈরির পরিকল্পনা করছেন প্রকৌশলীরা। তবে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় পো নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত জলের সুষম ও যুক্তিযুক্ত বন্টনের ওপর জোর দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই চরম বাস্তবতায় ইটালির শস্য ভাণ্ডার খ্যাত পো উপত্যকার কৃষি ও পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে দেশটির খাদ্য নিরাপত্তায় বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। পোল্যান্ডের সবচেয়ে বিতর্কিত এবং বহুল আলোচিত 666 নম্বর বাস রুটটি আবারও চালু হয়েছে। বাইবেলে বর্ণিত শয়তানের নম্বর হিসেবে পরিচিত 666 এবং গন্তব্যস্থল হেল বা নরক, এই দুইয়ের কাকতালীয় মিল নিয়েই ধর্মীয় আপত্তির মুখে এটি বন্ধ করা হয়েছিল। তবে এবার বেসরকারি উদ্যোগে রুটটি চালু হতেই বিনোদনের খোঁজে ভিড় করছেন ইউরোপের পর্যটকরা। পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকো থেকে মনোরম সমুদ্র সৈকত হেল পেনিনসুলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে একটি যাত্রীবাহী বাস। প্রথম দেখায় সাধারণ মনে হলেও এই বাসের নম্বরটি ঘিরেই দীর্ঘদিনের বিতর্ক। বাসের ডিজিটাল বোর্ডে জ্বলজ্বল করছে 666 নম্বর, যার গন্তব্য হেল বা নরক। খ্রিস্টধর্মীয় বিশ্বাসে 666 সংখ্যাকে শয়তানের প্রতীক বা নাম্বার অব দ্য বিস্ট বলা হয়, আর ইংরেজি হেল শব্দের অর্থ নরক। এই দুইয়ের অদ্ভুত মিলেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। বাসের এই ট্রিপটি ব্যতিক্রম মনে হওয়ায় এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডসের পর্যটক অ্যারিয়েট। We read it in the newspaper. Was an article about that the bus goes
from Krakow to Hell, and the bus number is 666. এর আগে স্থানীয় সরকারি গণপরিবহন হিসেবে রুটটি চালু থাকলেও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর তীব্র আপত্তির মুখে 2023 সালে বাসের নম্বরটি বদলে দেওয়া হয়েছিল। তবে এবার আন্তর্জাতিক এক্সপ্রেস বাস সংস্থা ফ্লিক্সবাস বিপণন কৌশল হিসেবে এই বিতর্কিত 666 নম্বরটিকেই আবার ফিরিয়ে এনেছে। পোল্যান্ডের মূল ভূখণ্ডে যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই তীব্র দাবদাহ চলছে, তখন অনেক পর্যটকই এই হেল এর বাসে চড়ে সমুদ্র উপকূলের শীতল আবহাওয়ায় যাচ্ছেন। এটিকে শতভাগ সফল একটি মার্কেটিং কৌশল বলে মন্তব্য করেন বাসের ক্যাপ্টেন ড্যামিয়ান শিনাল। It was a little bit provocate and a little bit fun, a little bit for smile, for everything, yeah. So নাম হেল হলেও পোল্যান্ডের এই ছবির মতো সুন্দর দ্বীপটি মূলত গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। বাইবেলের নরকের সাথে এর কোনো সম্পর্ক না থাকলেও জার্মানি ও নেদারল্যান্ডস সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের কাছে হাইওয়ে টু হেলের এই রোমাঞ্চকর ভ্রমণ এখন এক দারুণ বিনোদন। Find it in my newspaper in Germany, where written Flixbus starts the highway to hell, line 666 is back, Krakow to hell, and I want to travel to hell now. ধর্মীয় বিতর্ককে একপাশে সরিয়ে রেখে নিছক কৌতূহল আর চমৎকার বিপণন দক্ষতার কারণে 666 নম্বরের এই বাসটি এখন পোল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।